হাসপাতালে স্যাভলন মেডিসিনের ভাবসা গন্ধ বরাবরই ধ্রুবর পছন্দ নয়। ও কখনোই জ্ঞানত হাসপাতালে আসে না। যখন আসে তখন হয় সে ড্রপের ওভারডোজ সহ্য করতে পারে না, নতুবা অ্যাংজাইটি অ্যাটাকের কারণে। ধ্রুবর বাবা ছেলের এই দুটো ব্যাপারে সর্বদা তটস্থ থাকেন। অথচ নির্বোধ ছেলে বাবার এই চিন্তা দেখে ভাবে হয়তো সৌরভ ইয়ামির স্বার্থের জন্য ছেলের সুস্থতা নিয়ে এত ভাবেন। বদ্ধ কেবিনে চিকিৎসা চলছে অদিতির। ধ্রুব বাইরে ততক্ষণ ধরে দাঁড়িয়েছিল। শেষ অবধি অতিষ্ঠ হয়ে সিগারেট ধরিয়েছিল একটা। নার্স এসে সেটা নেভাতে বলে গিয়েছে। আপাতত ও চুপচাপ চেয়ারে বসে আছে। ধ্রুবর ফোনটা পকেটে বাজছে অনেকক্ষণ ধরে। ধ্রুব সিগারেট পায়ে জুতো দিয়ে পিষে পকেট থেকে ফোন বের করলো। স্ক্রিনে লেখা উঠেছে বায়োলজিক্যাল ফাদার। ধ্রুব নাম দেখে কেটে দিল কল। ফোনটা বন্ধ করে আবারও পকেটে ঢুকিয়ে দিল। সৌরভ ইয়ামিন এবার ইমনের ফোনে কল দিলেন। ইমন সৌরভের কল দেখে আলগোছে পাশ থেকে উঠে একটু দূরে গিয়ে কল রিসিভ করলো। ওপাশে সৌরভ জিজ্ঞেস করলেন, ও কোথায়? ইমন এক নজর ধ্রুবকে দেখলো, তারপর ফিসফিস করে উত্তর দিল, আঙ্কেল, ধ্রুব আমাদের সাথেই আছে, চিন্তা করবেন না, আমি ওকে বাসায় পৌঁছে দেব। ও হাসপাতালে কেন গেছে ইমন? ওর কি আবার অ্যাংজাইটি অ্যাটাক হয়েছে? ও কি আছে? ও ঠিক আছে নাকি আবার মারামারি করেছে? সৌরভ অস্থির রীতিমতো। ইমন বোঝে ধ্রুব কখন কোথায় যায়। ধ্রুবর এক একটা আচরণ সৌরভের নখদর্পণে থাকে। এটা নতুন কিছু না। ইমন এতগুলো প্রশ্নের উত্তর একসাথে কিভাবে দেবে? ও শুধু বলল, আঙ্কেল, ধ্রুব একদম ফিট আছে, আমরা একটা কাজে এসেছি এখানে। সৌরভ ইয়ামিন ছেলে সুস্থ আছে শুনে স্বস্তির শ্বাস ফেললেন। চিন্তামুক্ত ভাবে বললেন, ঠিক আছে, ছেলেটাকে কিছু খাইয়ে দিও, দুপুরে তো কিছু খেলো না। জি আঙ্কেল, ইমন ভদ্রভাবে বলল। সৌরভ ইয়ামিনের ছেলের প্রতি ভয়াবহ দুর্বলতা আছে, এটা ধ্রুবরা বন্ধুরা সবাই জানে। ওরা এটাকে বাবা স্নেহ হিসাবে ধরলেও ধ্রুব ভাবে এইসব স্বার্থ। নির্বোধ ধ্রুব জীবনে বাপকেও মূল্যায়ন করলো না। ইমন ফোন কেটে এগিয়ে গিয়ে আবার ধ্রুবর পাশে চেয়ারে বসলো। ধ্রুব ইমন বসতেই এবারের যাত্রায় মৃদু হেসে মাথা নিচু করে বলল, উনি কল করেছে রাইট? ইমন এ কথা শুনে এবার ভীষণ তেতে উঠে বলল, এই, উনি কি আবার বাবা বলতে মুখে বাদে তোর? কেন? ধ্রুব হাসলো, উত্তর দিল না। ধ্রুবর এমন খাপছাড়া আচরণ ইমনের রাগ উঠিয়ে দিল। ও কিছু বলতে যাবে তার আগেই ডক্টর কেবিন থেকে বেরিয়ে এলেন। ধ্রুব সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, এগিয়ে গেল মহিলা ডক্টরের দিকে। ডক্টর ধ্রুবকে আপাত মস্তকে দেখলেন, ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন, মেয়েটার কী হও তুমি? ধ্রুব এবার দোনামোনা করতে লাগলো। কি হয় সে? অদিতির ফ্রেন্ড, কাজিন নাকি প্রেমিক? ধ্রুব বড্ড অসুস্থতে পড়ে গেল। ধ্রুব আমতা আমতা করতে দেখে মহিলা ডক্টর মাঝপথে ধ্রুবকে আটকে দিলেন। বিরক্ত ভঙ্গিতে বললেন, তুমি পেশেন্টের যেই হও, ওর শরীর ভীষণ দুর্বল, কিছুদিন রেস্টে রেখে নিয়মিত টেক কেয়ার করলে ভালো হয়ে যাবে। মেডিসিন দিয়েছি আমি, কিনে খাওয়াতে থাকো। বেস্ট অফ লাক। মহিলা ডক্টর ধ্রুবকে কথা বলতে বলতে আরও একবার দেখলেন। মলিন শার্ট গায়ে, জিন্স জায়গায় জায়গায় ফাটাছেঁড়া। এটা নাকি আজকালকার ফ্যাশন। চুলটাও অগোছালো বড্ড। মহিলা ডক্টর ভেতরে অসুস্থ হয়ে পড়ে থাকা মেয়েটার প্রতি হঠাৎ খোঁড়েই বড্ড দরদ অনুভব করলেন। এত সুন্দর ফুলের মতো মেয়েটা এক বখাটের খপ্পরে কীভাবে পড়ে গেল ভেবে পেলেন না তিনি। ধ্রুবকে বাঁকা নজরে দেখে এড়িয়ে চলে গেলেন। ডক্টর যেতেই ধ্রুব ওনার যাওয়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। ডক্টরের তাকানো ওর মোটেও ভালো লাগেনি। ইচ্ছে করছে ধরে দিয়ে দিতে কয়েকটা, কিন্তু ধ্রুব মেয়েদের গায়ে হাত তুলে না দেখে নিজেকে আটকালো। ইমন পাশ থেকে ডক্টরের যাওয়ার দিকে চেয়ে দাঁত পিষে বলল, এই ডাক্তার তোকে এভাবে দেখছিল কেন? সাহস দেখো না, তোকে জাজ করছে। ধ্রুব নিজের দিকে একবার চেয়ে মুচকে হাসলো, বলল, বাদ দে, সারাক্ষণ এমন গুন্ডার মতো ঘুরে বেড়ালে যে কেউ এভাবে তেরা নজর দিবে। ইমনের ধ্রুবর কথা মোটেও পছন্দ হলো না। ও কড়া চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব কেবিনের সামনে এসে দাঁড়িয়েছে ততক্ষণে। ভিতরে ঢুকবে কি ঢুকবে না ভাবছে। অদিতি কি ভাববে? ঢোকা উচিত? ইমন পাশ থেকে ধ্রুবর এমন অস্বাভাবিক আচরণ দেখে বিরক্ত হয়ে ওকে হুট করে ঠেলে ঢুকিয়ে দিল কেবিনে। ধ্রুব কেবিনের ভেতরে ঢুকে পড়ে হতভম্ব হয়ে ইমনের দিকে তাকালো। অদিতি কেবিনের বিছানায় হেলান দিয়ে বসে আছে। পাশে নার্স ফল কাটছে অদিতিকে খাওয়ানোর জন্য। ধ্রুব ইমনের এমন হাতাহাতি দেখে অদিতির চমকে তাকালো ওদের দিকে। নার্স ওদের এত শোরগোল দেখে বিরক্ত হয়ে বলল, এখানে শব্দ করবেন না, পেশেন্টের ক্ষতি হবে।
ইমন ধ্রুবকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাত দেখিয়ে হেসে বলল, পেশেন্টের যা ক্ষতি হওয়ার সেটা আমাদের দেখেই ঘটে গেছে সিস্টার। নার্স ইমনের এমন হেয়ালিপনা বড্ড বিরক্ত। ফল কাটা শেষ হওয়ার ও ফলের প্লেট অদিতির হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি চাই এখন, আপনি বসুন। অদিতি ফ্যাল ফ্যাল চোখে নার্সের দিকে তাকালো, পরপর ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তীক্ষ্ণ চোখে অদিতির নার্ভাসনেস দেখছে। অদিতির ঢোক গেল। ও একা থাকবে এ দুটো ছেলের মাঝে? মরে যাবে অদিতি আতঙ্কে। অদিতি নার্সের হাত চাপলো, ভয় ভয় গলায় বলল, আপনি থাকুন প্লিজ, আমাকে ডিসচার্জ দিন, দিয়ে তারপর যান। নার্স অবাক হয়ে অদিতির দিকে তাকালো। ধ্রুব ইমনের বিরক্ত ভঙ্গিতে দিকে তাকালো। ওর চাহনি বলছে, সব দোষ তোর, আমাকে ঠেরে ঢুকালি কেন? ইমন নিষ্পাপ এক চাহনি দিল ধ্রুবকে। পরপর অদিতির উদ্দেশ্যে বলল, অদিতি, নার্সের আরও কাজ আছে, উনি যাক। তোমাকে 2 মিনিট পরে ওরা ছেড়ে দিচ্ছে, ভয় পেও না, আমরা ভীষণ গুড বয়। অদিতি ইমনের কথা ভীষণ লজ্জা পড়ে গেল। যে মানুষগুলো ওর জন্য এত কিছু করলো, এখন অদিতি ওদেরকেই চরিত্র নিয়ে অপমান করে ফেললো। অদিতি নার্সের হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে বসে রইল চুপচাপ, অথচ ওর হাত কাঁপছে, সঙ্গে কাঁপছে হাতে থাকা ফলের প্লেট। নার্স ধ্রুবদের দিকে বিরক্তকর দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেল কেবিন থেকে। ধ্রুব অদিতির থেকে কয়েক ইঞ্চি দূরে এক সোফায় বসলো, পাশে ইমনও বসলো। অদিতি কিছুটা দোনামোনা করে এক পর্যায়ে অস্বস্তিতে রক্তি মুখ নিয়ে বলে ফেলল, আমি ভীষণ দুঃখিত। আমি আপনাদেরকে থ্যাংক ইউ বলার পরিবর্তে এমন অদ্ভুত ব্যবহার দিয়ে ফেললাম, আমি ভীষণ লজ্জিত এটাতে। ইমন মাঝে তাড়ানোর ভঙ্গি করে বলল, সমস্যা নেই, তোমার এমন আচরণ আমরা ভীষণ অভ্যস্ত অদিতি। অদিতি এবারে লজ্জা পড়ে গেল। ও কি সবসময় সবার সঙ্গে এমন অদ্ভুত ব্যবহার করে? অদিতি তো ইন্টেনশনালি এমনটা কখনই করে না, ও চায় সবার সঙ্গে ভালো ব্যবহার করতে। কিন্তু ছেলে দেখলে অদিতির বুক কাঁপে। অদিতি মাথা নিচু করে বসে রইল। ধ্রুব অনেকক্ষণ ধরে অদিতিকে দেখছে। ও নিজের কথা দমিয়ে রাখতে না পেরে একসময় হঠাৎ বলে উঠল, ফলগুলো খাচ্ছে না কেন? এত বকবক করো সারাক্ষণ। অদিতির এহেন কথা চমকে মাথা তুলে তাকালো ধ্রুবর দিকে। এমন ধরনের কথা হুট করে বলে ধ্রুব নিজে অবাক হয়ে গেল। ও অপ্রস্তুতভাবে তাকালো এখন অদিতির দিকে। দুজনের চোখে পড়ল চোখে। ধ্রুব গলা খাকারি দিয়ে চোখ সরিয়ে অন্যদিকে এলোমেলো দৃষ্টি ফেলল। অদিতিও তাৎক্ষণিক চোখ সরিয়ে ফেলল, কম্পিত হাতে আলগোচে ফল খেতে লাগলো। ইমন ওদের এমন অপ্রস্তুত ব্যবহার দেখে সব স্বাভাবিক করতে বলল, অদিতি, তুমি কদিন ভার্সিটি এসো না? ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছেন, এগুলো মেনে চলা কদিন? অদিতি মাথা নেড়ে হ্যাঁ বলল। ওর মনে চলছে অ্যাটেন্ডেন্স কমে যাবে সে কথা। হয়তো অদিতির মন পড়তে পারে না ধ্রুব। ধ্রুব হঠাৎ গম্ভীর গলায় বলে উঠল, পারলে প্রক্সি দিয়ে দেওয়া হবে, কাউকে বলে রাখা হবে। অদিতি অবাক হয়ে মাথা তুলে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব তাকিয়েছিল অদিতির দিকে। অদিতি তাকাতে অপ্রস্তুত হয়ে নিজেকে গালির চোখ সরিয়ে ফেলল ও। এই মেয়েটার জন্য ধ্রুব কেন এত কিছু করছে ধ্রুব নিজেও জানে না। সেজন্য ওর এমন আচরণ নিজেই ও নিজের ওপর মহাবিরক্ত। অদিতির বুকটা এবার কাঁপছে, ধারকান অস্থির হচ্ছে ভীষণ। ধ্রুবর দিকে চেয়ে থাকলে মনে হচ্ছে অদ্ভুত নেশা লাগছে, অদ্ভুত একটা ফিলিংস। অদিতি এক অনুভূতি চিনে না। অদিতির ভীষণ ভয় লাগে এই অনুভূতিগুলোর আঁচড় যখন মনে লাগে। অদিতি হাঁটতে পারছে না, বারবার মাথা ঘোরাচ্ছে, তাই ধ্রুব হুইল চেয়ার টেনে আনলো। অদিতির ভীষণ লজ্জা লাগছিল হুইল চেয়ারে বসতে। যুবতী একজন নারী হয়ে এভাবে বৃদ্ধদের মতো হুইল চেয়ারে বসবে ও? ছি! অদিতিকে এমন আইটাই করতে দেখে ধ্রুব তীক্ষ্ণ চোখে তাকালো ওর দিকে। অদিতি সে দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল, সুরসুর করে বসে গেল হুইল চেয়ারে। ধ্রুব টেনে নিয়ে গেল লিফট অবধি চেয়ার। অদিতির মনে মনে বোধ হচ্ছে আশেপাশে সবাই অদিতিকে দেখছে আর কানে কানে ফিস ফিসাচ্ছে বা কেউ ভিডিও করছে। অদিতি বাবাকে দেখিয়ে দিলেন সব কিছু। কী করে গ্রামের ছাপোষা অদিতি একটা ছেলের থেকে সাহায্য নিচ্ছে, ছেলে পেলেদের আশেপাশে চলে এসেছে। অদিতি আতঙ্কে আবারও নীল হয়ে গেল। ধ্রুব হয়তো সেটা বুঝলো। ও নিজের মতো করে হুইল চেয়ারে ঠেলতে ঠেলতে চাপা স্বরে বলল, কেউ দেখছে না তোমাকে, বি ইজি অ্যান্ড কনসেন্ট্রেট। অদিতি চমকে স্থির হয়ে গেল নিজের জায়গায়। ধ্রুব কীভাবে অদিতিকে এতটা বুঝে ফেলে? অদিতি কি খুব জোরে শব্দ করে চিন্তা করে? ছি, কি বিশ্রী ব্যাপার এগুলো। অদিতি তারপর চুপ করে গেল পুরোটা সময়। অদিতিকে যখন গাড়িতে তোলা হচ্ছে, অদিতি শুরুতে কিছুটা বেঁকে বসেছিল। এভাবে কারো এতটা সাহায্য নিচ্ছে ও, সম্পূর্ণ ব্যাপারটাই অদিতির জন্য নতুন এবং লজ্জার এবং অনেকখানি ভয়েরও।
তবে ধ্রুব যখন অদিতির এসব কাজে তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখে অদিতিকে, অদিতির মনে হয় গলা অবধি শুকিয়ে যায়। মনে হয় এই বুঝে সবার সামনে এই বখাটে ছেলেটা অদিতিকে থাপ্পড় বসালো। অদিতি না চাইতো চুপচাপ বসলো উবারের পেছনের সিটে। ধ্রুব গাড়িতে উঠল না, অদিতির ব্যাপারটা ভালো লাগবে না তাই। শুধু উবার ড্রাইভারকে ধ্রুব লোকেশনটা বলে দিল। উবারের ড্রাইভার উত্তরে মাথা নাড়ল। ইমন ড্রাইভারের কানের কাছে গিয়ে ফিসফিস করলো, খবরদার পেছনের মেয়ের দিকে লুকিং গ্লাসও তাকানো যাবে না। শি ইজ বুকড অ্যান্ড সেফলি পৌঁছে দেবে। ওই যে আপুর বয়ফ্রেন্ড ধ্রুব, ও কিন্তু পেছনে পেছনে থাকবে। ড্রাইভার ইমনের কথায় বড় বড় চোখে ধ্রুবর দিকে তাকালো। হয়তো ভাবছে এই আবার কেমন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডকে একা ছেড়ে দিচ্ছে। ধ্রুব তখন ভ্রু কুচকে ইমন ড্রাইভারের কানাকানি দেখছে। ও বুঝতে পারছে না দুজনের মধ্যে কি কথা হচ্ছে। ধ্রুব ইমনের এমন ন্যাকা ব্যবহারে যারপন্নায় বিরক্ত হয়ে বলল, দেরি হচ্ছে, বাইকে ওঠ। ইমন আবারও চোখের ইশারায় শাসালো উবারের ড্রাইভারকে, তারপর হেঁটে বাইকে গিয়ে উঠল। ধ্রুব ড্রাইভারের টাকা আগেই দিয়ে দিয়েছে অদিতিকে লুকিয়ে। ধ্রুব হঠাৎ অদিতির পাশের জানালা থেকে মুখ বাড়িয়ে জানালায় হাত রেখে অদিতির দিকে তাকালো। আচমকা ধ্রুব এভাবে মাথা ঢোকাতেই অদিতি একটু সরে বসলো অনেকখানি। ধ্রুব স্বাভাবিক গলায় বলল, মেয়েদের হোস্টেলে আমি যেতে পারবো না, আমি বলে রেখেছি আমার জুনিয়রকে, ও নিচে এসে রিসিভ করে নিয়ে যাবে। অদিতি ধ্রুবকে দেখছে, মুখটা ধ্রুবর মারাত্মক গম্ভীর। ও ভয়ে ভয়ে মাথা নাড়ল। ও মূলত বুঝতে পারছে না অদিতির প্রতি ধ্রুবর কেন হঠাৎ এত উৎকণ্ঠা, এর পেছনে কারণ কি, ও যা ভাবছে সেটাই কি। না না, ঢাকা ছেলেদের কাছে হয়তো এটা কেয়ার এত উৎকণ্ঠা দেখানো স্বাভাবিক কোনো ব্যাপার। এগুলো ওসব নয় যেসব ওদের গ্রামে ভাবা হয়। অদিতি গ্রামের, তাই ওর কাছে এসব বেশি বেশি লাগছে। তাই ও নিজেই নিজের মনকে প্রবোধ দিল। ধ্রুব চলে যাচ্ছে। অদিতি পাশের গ্লাস দিয়ে দেখে ধ্রুবর হাঁটার নিজস্ব ভঙ্গি। হাঁটার সময় আঙ্গুলের ফাঁকে ঝুলিয়ে রাখা বাইকের চাবি দুলছে। কালচারাল প্রোগ্রাম 2024। প্রতি বছর এই একটা সপ্তাহ বিশ্ববিদ্যালয় সবার জন্য স্বস্তির শ্বাস ফেলার একটা সময়। অদিতি তখন সবে সুস্থ হয়ে ভার্সিটি এসেছে। ভার্সিটি এসে ও অবাক, সবাই রীতিমতো কে কোন বিষয়ে অংশ নিবে একদম হই হুল্লো লাগিয়ে দিয়েছে। অদিতি ওদের এসব চুপচাপ দেখছিল। ওর হয়তো ইচ্ছে হচ্ছে কিছু একটা অংশ নিতে। অদিতিকে একপাশে কোণঠাসা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ পাশ থেকে ওর ব্যাচের একটা মেয়ে ওকে ইশারা করে চেঁচিয়ে বলে উঠল, এই অদিতি, তুই গানে পার্টিসিপেট কর, তোর গলা তো ভালো। অদিতি সঙ্গে সঙ্গে মানা করে বসলো, না না, আমি এসবে পারি না। অদিতি মানা কি শুনলই না। এই ব্যাচ থেকে পার্টিসিপেট কম পড়ছিল, তাই ব্যাচের সি আর তানিয়া এগিয়ে এসে অদিতির হাতে গানের লিস্ট জোর করে ধরিয়ে দিল। অদিতি কাঁধে হাত রেখে মিষ্টি হেসে বলল, তুই পারবি রে, ট্রাই তো কর একবার। আর এগুলোতে পার্টিসিপেট করলে প্রফেসরদের নজরে আসা যায়, জানিস সেটা? অদিতি তানিয়ার দিকে তাকালো। ওর গান গাওয়ার বড্ড শখ ছোটো থেকেই। মাঝে মধ্যে গুনগুন করে গান গাওয়াও হতো, তবে কোনো অনুষ্ঠানে কখনোই গাইনি। বাবা শুনলে ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবে সেজন্য। হঠাৎ অদিতির মত বদলে গেল। ওর হঠাৎ কেন যে উঠতে ইচ্ছে হলো কে জানে। ও আনমনে ভাবে ওরা যেহেতু জোর করছে গেয়েই ফেলা যাক। ও তাই এবার হালকা হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিল। হাতের গানের লিস্ট সাইন করে দিতে দিতে বলল, গানের জন্য আমার কাছে ইনস্ট্রুমেন্ট নেই, ভার্সিটি থেকে কি দিবে এগুলো? তানিয়া অদিতির হাত থেকে সাইন করার লিস্ট নিয়ে জমা করলো বাকি লিস্টের সঙ্গে। বলল, হ্যাঁ দেবে, তুই চিন্তা করিসনি। কথাটা বলে অদিতির কাঁধে চাপড় দিয়ে চলে গেল আবার সামনে। গানের প্র্যাকটিসের জন্য ডাকছে তোমাদের। জুনিয়র ছেলে এসে বলে গেল অদিতিকে ক্লাসরুমে। তানিয়া যেহেতু ওদের এই কাজের ভলেন্টিয়ার, তাই ও সবাইকে খুঁজে খুঁজে ডেকে নিয়ে গেল অডিটোরিয়ামে। ওখানে সামনের 2 দিন গানের আসর বসবে। অডিটোরিয়ামের ইতিমধ্যে অনেকগুলো গিটার, ড্রাম, মিউজিক ইনস্ট্রুমেন্ট রেখে দেওয়া। অদিতি গিয়ে দাঁড়ালো সবার মাঝে। তানিয়া অদিতিকে দেখে পাশের কয়েকটা ইনস্ট্রুমেন্ট দেখিয়ে দিয়ে বলল, অদিতি, এখান থেকে চুজ করে নে ইনস্ট্রুমেন্ট আর প্র্যাকটিস করা শুরু করে দেয়। অদিতি মাথা নাড়ল। ও ধীরে ধীরে হেঁটে সবগুলো গিটার নেড়ে চেড়ে দেখছিল। এখানের মধ্যে একটা নীল রঙের গিটার ভীষণ সুন্দর সবগুলোর মধ্যে, দেখে মনে হচ্ছে দামিও। অদিতি খুশি হয়ে সেটাতে হাত দিল। ভারী গিটারটা তুলে নিল নিচের হাতে। ওড়না ভালো করে সামলে একটা চেয়ারে বসে গিটারের স্ট্রিংয়ে হাত নাড়িয়ে টুংটাং শব্দ করতে হঠাৎ অডিটোরিয়ামে ঢুকলো অদিতির বুকের কাঁপুনি উঠিয়ে দেওয়া সেই ধ্রুব ইয়ামিন।
সেই একই হাঁটা নিজস্ব ভঙ্গি, গলায় ঝুলানো স্টার শেপের লকেট, মাথার চুল এলোমেলো, আজও গায়ে মলিন টি শার্ট। ধ্রুব অডিটোরিয়ামে আসার সঙ্গে সঙ্গে হল জুড়ে একটা শোরগোল ছিল, সেটা মুহূর্তে বন্ধ হয়ে গেল। সবাই তাড়াহুড়ো করে ভাবে ব্যস্ত হয়ে যায় যার যার ইনস্ট্রুমেন্ট ঠিক করতে। ধ্রুব নিজের মতো করে হেঁটে গিয়ে বসলো নিজের জন্য সবসময় বরাদ্দ করে রাখা চেয়ারটায়। অদিতি ধ্রুবকে দেখছে, সঙ্গে অনুভব করছে সেই একই যন্ত্রণাদায়ক বুকের কাঁপুনি। কেন বারবার বারবার ধ্রুবকে দেখলেই এলোমেলো লাগে অদিতি নিজেকে? ধ্রুবকে দেখলেই মনে হয় ছুটে কোথাও পালিয়ে যেতে। কেন? গুলির উত্তর হয়তো কোথাও না কোথাও অদিতির কাছেই আছে, কিন্তু ভীতু অদিতি এসব নিজের মনের কোথাও জায়গা দিতে চায় না। ও ছুটে পালিয়ে যায় এই অনুভূতিগুলো থেকে। অদিতি তানিয়ার কানের কাছে ঝুঁকে ডাকলো, তানিয়া। তানিয়া এবার পারফরমেন্স নোট করছিল। অদিতির ডাক শুনে ওর দিকে ঝুঁকলো। অদিতি ধীমো গলা জিজ্ঞেস করলো, সিনিয়র ছেলেরাও আমাদের সঙ্গে একসঙ্গে পারফর্ম করবে? তানিয়া অদিতির কথা শুনে ওর দিকে ভ্রু নাড়িয়ে পরপর আর চোখে ধ্রুবর দিকে চেয়ে হঠাৎ শব্দ করে হেসে উঠল। ধ্রুবকে শুনিয়ে শুনে বলতে লাগলো, আরে অদিতি, ধ্রুব ভাই তো আমাদের ভার্সিটির সেরা গায়ক। সব গানের পারফরমেন্স উনি জাজ করে, তারপর স্টেজে পারফর্ম করার জন্য সিলেক্ট করেন। তুই এটা জানিস না? অদিতি তানিয়ার এভাবে জোরে জোরে বলা কথায় রীতিমতো ভড়কে গেল। চোখ বড় বড় করে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে ওর দিকে। অদিতিকে কি ভাবছে সে? ও যে তার খোঁজ নিচ্ছে, কিন্তু অদিতি তো ধ্রুবর কথা জিজ্ঞেস করেনি। ধ্রুব চেয়ে আছে এখনও। ওর চোখে মুখে কিছুটা অবাক ভাব, হয়তো আশা করেনি অদিতি ওর সম্বন্ধে জানতে চাইছে। অদিতি অপ্রস্তুতভাবে চোখ ফিরিয়ে নিল দ্রুত। তার দিকে আর একবারও চোখ দেওয়া যাবে না। কিভাবে যেন তাকায়, যেন চোখের ইশারায় অদিতিকে কিছুটা একটা বলে। অদিতি গিটারে সুর তুলেছে। ধ্রুব তখনও আশেপাশে তাকে কিছু খুঁজছে। হঠাৎ অদিতির হাতের দিকে চোখ গেল। ওর হাতে ধ্রুব সেই গিটার। ধ্রুব গিটারটা দেখে অদিতির গোলগাল মুখের দিকে তাকালো, গম্ভীর স্বরে সবার মধ্যে ডাকলো, অদিতি। অদিতি চমকে তাকালো। ধ্রুবর আচমকা ডাকে সবাই ওর দিকে তাকালো। অদিতি জবাব দিল, জি। ধ্রুব বরাবরের মতো শান্ত স্বরে অদিতির হাতের গিটার ইশারা করে বলতো, দ্যাটস মাই গিটার। অদিতি নিজের হাতে গিটারের দিকে তাকালো, তারপর লজ্জায় পড়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তখনও অদিতির দিকে ভ্রু নাড়িয়ে দেখে যাচ্ছে। অদিতি গিটার হাতে উঠে দাঁড়িয়ে ধ্রুবর দিকে গিটারটা বাড়িয়ে দিল। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির হাত থেকে নিল সেটা। তখন ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। গিটার নেওয়ার সময় ধ্রুবর হাতটা আচমকা ছুঁয়ে গেল অদিতির আঙ্গুলগুলো। হঠাৎ পুরুষালী এমন রুক্ষ হাতের স্পর্শে অদিতির চমকে উঠে গিটারটায় হাত থেকে ফেলে দিল। সম্পূর্ণ অডিটোরিয়ামে ঝনঝনিয়ে আওয়াজ হলো। ধ্রুব হতভম্ব চোখে একবার মেঝেতে পড়ে থাকা গিটার দেখে আরেকবার অদিতির মাথা তুলে দেখছে। ওর এত শখের, যত্নে রাখা গিটার। অদিতির এমন একটা ঘটনা ভীষণভাবে অপরাধবোধে ভুগল। দ্রুত গিটার মেঝে থেকে তুলে ধ্রুবর পাশের চেয়ারে রেখে দিল। আইটাই করে উঠে বলল, আমি ভীষণ সরি, আমি বুঝতে পারিনি কিভাবে এটা। গিটার ভালো আছে বোধ হয়, এখনও নষ্ট হয়নি সম্ভবত। অদিতি চোখ মুখ কুচকে ধ্রুবকে বারবার সরি বলছে। ধ্রুব স্থির চোখে অদিতির মুখের দিকে চেয়ে রইল। একটা সময় নিজের চোখ সরিয়ে গিটার হাতে নিতে নিতে বলল, রিল্যাক্স, আমি চেক করছি, ওয়েট। অদিতি চুপচাপ গিয়ে বসলো নিজের চেয়ারে। ধ্রুব গিটারের স্ট্রিংয়ে আঙুল নাড়িয়ে সুর তোলার চেষ্টা করছে, অথচ সুরগুলো ছন্দপতন হচ্ছিল বারবার। অদিতির তীব্র অপরাধবোধ নিয়ে ধ্রুবকে দেখছে। ধ্রুব বিরক্তি হয়ে গিটারটা রেখে দিল। পাশ থেকে একটা ছেলে বলল, ভাই, গিটারটা ঠিক করাতে হবে বোধ হয়। ধ্রুব হাত দেখিয়ে আটকে দিয়ে বলল, আমি করে নেব ওটা, তোরা প্র্যাকটিস শুরু কর, আমার যেতে হবে। ধ্রুব ইয়ামিন পড়াশোনার ফাঁকিবাজ হলেও গানের ব্যাপারে ও একটু অন্যরকম। ওর শখ এটা, যা ওর একাকিত্ব দূর করতে ব্যবহার করে এসেছে ছোট থেকে বাসা দরজা বন্ধ করে গান গাইতো ও। তবে যখন থেকে ধ্রুবর অ্যাংজাইটি অ্যাটাক হওয়া শুরু হলো, ডাক্তারের কথা মতো ধ্রুবকে তখন ভার্সিটির গানের প্রোগ্রামগুলোতে নাম জড়িয়ে দিলেন সৌরভ। বখাটে ধ্রুব ইয়ামিন এই একটা ব্যাপারে ভীষণ যন্ত্রমান। ও নিজে থেকে ভার্সিটি প্রোগ্রামে গান গায়, তবে আজ অবধি কোনো পুরস্কার নেয়নি গানের জন্য। ও এমনি গান গাওয়া শেষ হলেই ওকে আর খুঁজে পাওয়া যায় না। ও ছুটে বেড়ায় নানা দিকে। পরবর্তীতে প্রফেসররা বিরক্ত হয়ে ধ্রুবকে প্রাইজ দেওয়াই বন্ধ করে দিয়েছেন। সেসব কথা যাক,
আপাতত সবাই প্র্যাকটিস শুরু করেছে। অদিতি অন্য আরেকটা গিটার হাতে তুলল। ধ্রুবও আরেকজনের গিটার নিল নিজের হাতে। ও আলগোছে সেটা হাতে নিয়ে স্ট্রিংয়ে হাত নাড়াতে নাড়াতে আরও একবার অদিতির দিকে তাকালো। ও ভাবে সামান্য হাত ছুতেই এই মেয়ের এত করুণ অবস্থা দেখে হঠাৎ করে গম্ভীর ধ্রুবর কেন যেন হাসি পেয়ে গেল। এতটা নাজুক মেয়ে তো আর ঢাকা শহরে সবসময় দেখা যায় না ওর। বলতে চাইলে এই প্রথম। অদিতি তখন আনমনে গুনগুন করছে। হঠাৎ করে ধ্রুবর মনে প্রশ্ন জাগলো, এই মেয়ের গানের গলা কেমন? ও গান গাইলে ওর মুখের এক্সপ্রেশন কেমন হয়ে যায়? সুর তোলার সময় কি চোখ বন্ধ করে সুর তোলে? গান গাইতে গেলে ওর মনে কি বাকি সবার মতো কেউ ভেসে ওঠে? এসব জানতে ইচ্ছে হওয়া অবশ্যই ভোগাস, একদম বেহুদা। তবুও ধ্রুব নিজের এই মনের বেহুদার চিন্তা থেকে নিজেকে দমাতে পারল না। আনমনা হয়ে রইল পুরোটাক্ষণ। দেখতে দেখতে অদিতির পালা এলো গান গাওয়ার। অদিতি আর চোখে একবার ধ্রুবর দিকে তাকালো। ও ধ্রুবর সামনে গান গাইবে, মনে মনে অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে ওর। তবু অদিতি উঠে দাঁড়ালো, গিটারে গানের সুর তোলার চেষ্টা করলো, তারপর চোখ বুজে গলা ছাড়লো। তখন তোমার 21 বছর বোধ হয়। আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। ধ্রুব পিপাসুর দৃষ্টিতে স্থির হয়ে রইল অদিতির দিকে, ওর বুঝে থাকা চোখ দুটোর দিকে, ওর চিকন ঠোঁটের দিকে। গ্রামের ওই সাধারণ মেয়ের এই ছোট ছোট অসাধারণ বৈশিষ্ট্যগুলো বখাটে ধ্রুব ইয়ামেরকে ক্রমশ জড়িয়ে নিচ্ছে নিজের নেশায়। অদিতি আবার গান ধরল। লজ্জা জড়ানো কণ্ঠে কেঁপেছি। ধরা পড়েছিল ভয়। তখন তোমার 21 বছর বোধ হয়। আমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। গান শেষ করে সবাই করতালি দিল। অদিতি সবার দিকে চেয়ে মুচকি হাসলো। তখনই ধ্রুব ইয়ামিন হৃদয় লুটিয়ে পড়ল ওই নারীর তরে। হয়তো সেটা স্বয়ং ধ্রুব নিজেও বোঝেনি। সবার গান গাওয়া শেষ হলো। ধ্রুব ওর নষ্ট গিটারটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে এলো অডিটোরিয়াম থেকে। ধ্রুব বাইকের চাবি হাতে ঝুলিয়ে বাইকের দিকে এগোচ্ছে। পেছনে ওর সাঙ্গপাঙ্গ। ধ্রুবর গিটার দেখে ইমন বলল, তোর গিটার নাকি ভাবি ভেঙে ফেলেছে? ধ্রুব বিরক্ত হয়ে তাকালো ইমনের দিকে। বলল, ডোন্ট কল হার ভাবি। ইমন হেসে ফেললো, বলল, যে গিটার তুই আমাদেরকেও ছুতে দেসনি কোনো দিন। গিটারের ওপর ছোটোবেলায় লিখে রাখতি যে ডোন্ট টাচ। এখন একটা বাইরের মেয়ে দ্য ফেমাস অফ ইয়ামিনের গিটার নষ্ট করে ফেললো, আর তুই কিছু বললি না? তুই আমাদের সেরা বিশ্বাস করতে বলছিলিস, তাই তো? পাশ থেকে সময় টিপ্পনি কেটে বলল, ভাই আপনি প্রেম পড়া 2 নম্বর স্টেজে আছেন, কিন্তু এটা কিন্তু ফাইনাল। রাজু টিপ্পনি কেটে বলল, ভাই আজকাল দাড়ি না হওয়া পোলাপাইন প্রেম করতেছে, আর আপনি কি না প্রেম স্বীকার করতে ভয় পাচ্ছেন? ধ্রুব ভ্রু কুচকে ফেললো, বলল, আমি ভয় পাচ্ছি? রাজু হেসেই বলল, হ্যাঁ পাচ্ছেনই তো। তোরে তো আমি। ধ্রুব তেড়ে গেল রাজুর দিকে। রাজু দৌড়ে পালালো। ধ্রুব ধরতে পেলে মানিজ্জত থাকবে না আর, রাস্তায় ধরে মাইল লাগাবে। তখন হোস্টেলে যাচ্ছে অদিতি। ও কাঁধের ব্যাগ এক হাতে চেপে অপর হাতে ফোনে কথা বলতে বলতে হাঁটছিল। ধ্রুব দৌড়ের সময় ওকে লক্ষ্য করেনি। অদিতি ফোনে কথা বলছিল দেখে ও ধ্রুবকে খেয়াল করেনি। তারপর দুজনে খেলো ধাক্কা একটা। অদিতির ফোন ছিটকে পড়ল রাস্তায়। ও চোখ বড় বড় করে টাল হারিয়ে পড়ে যেতে নিচ্ছিল, তবে সামলে নিল ধ্রুব। কৌশলে এক হাতে চেপে ধরল ওর পিঠ, অপর হাতে পাশে থাকা গাছ ধরে নিজেকেও একসঙ্গে পড়ে যাওয়া থেকে আটকে ফেলল। অদিতি তখন হাতের আঙ্গুল দিয়ে খামচে ধরেছে ধ্রুবর বুকের কাছে টি শার্ট। বকাতে ধ্রুব ইয়ামিন এবং গ্রামের ছাপোষা অদিতি হায়াতের প্রেমের শুরুটা হয়তো এখান থেকে শুরু হয়েছিল।